কথন চলছে, এটাই হচ্ছে ডায়লগ। এখানে কিছু ক্যারেক্টার হয়তো থাকবে, কিছু চরিত্র থাকবে। তো সেখানে কোন একটা টপিক আমাদের, যেহেতু আমাদের একাডেমিক্যালি ডায়লগ লিখতে হয়, তার মানে আমাদের বুঝতেই হচ্ছে কোন একটা টপিক হয়তো আমাদের দেয়া থাকবে, কিছু চরিত্রও আমাদের প্রোভাইড করা থাকবে, এবং এই চরিত্রদের মাঝে এই টপিকটাকে নিয়ে আমাদের কনভারসেশন তৈরি করতে হবে। তো এর মাঝে আসলে কোন কনভারসেশন কত সুন্দর করে তৈরি করা যায়, বা কত এভিডেন্স বেস করা যায়, কত সুন্দর করে আসলে ডায়লগটাকে সাজানো যায়, সেটার উপরে কিন্তু মার্কসটা থাকে। এবং রাইটিং পার্টে সবগুলা ডায়লগ বলি, প্যারাগ্রাফ বলি, সবগুলোতে একটা বড় মার্কস কিন্তু অ্যালোটেড থাকে। আচ্ছা, সো তাহলে আমরা শুরু করি যে এখানে তাহলে আমাদের নির্দিষ্ট, অবশ্যই ডায়লগ মানে একটা নির্দিষ্ট আমাদের বিষয় থাকবে এবং নির্দিষ্ট চরিত্র থাকবে। সো এই দুইটো জিনিসের উপরে আমাদের হচ্ছে লক্ষ্য করে ডায়লগটাকে সাজাতে হবে। তো এখানেই হচ্ছে কথোপকথন চালিয়ে যেতে হবে, এবং এটাতে সাধারণত আমাদের 10 নম্বর থাকে। বুঝতেই পাচ্ছি 10 নম্বর মানে অনেক নম্বর থাকে। তো এই নম্বরটা আসলে 10-এ দেখা যায় যে ডায়লগ সবাই মোটামুটি হয়তো আমরা লিখতে পারি, কিন্তু কেউ হয়তো 5 পাবে, কেউ হয়তো 6, 7, 8 পাবে। তো আমরা কিভাবে হাইয়েস্ট মার্কটা এনশিওর করবো, সেটা আসলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের ডায়লগ লিখতে হলে কোন জিনিসটা লাগবে? একটা ব্যাপার হচ্ছে, যে কোনো একটা ডায়লগ যখন আমরা শুরু করব, স্বাভাবিকভাবে আমাদের চরিত্র যেহেতু দেয়া থাকে, আমাদের টপিক দেয়া থাকে, টপিকটা নিয়ে স্বাভাবিকভাবে একদম শুরুতেই কথা বললে কিন্তু আসলে ডায়লগটা সেভাবে গুছিয়ে ওঠে না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কনটেক্সট তৈরি করে নিতে হবে, বা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তার মানে অবশ্যই ডায়লগে কারোর সাথে দেখা হলে আমরা স্বাভাবিকভাবে, আমাদের যদি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কথা বলতে বলা হয়, আমরা স্বাভাবিকভাবে কারোর সাথে দেখা হলেই, প্রথম দেখা হলো, তার সাথেই তো আমি বলবো না যে চলো আমরা ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স নিয়ে কথা বলি। আমরা কি করবো, আমরা প্রথমে বলবো যে তুমি কেমন আছো, ভালো আছো কিনা, তারপর একটা কনটেক্সট দিয়ে তৈরি করে আমরা ওই টপিকে যাব। কোন একটা কনভারসেশনে দেখা হয় যে কথায় কথায় হচ্ছে একটা টপিক আসে, সেম ভাবে এটাই আসলে আমাদের এখানে বলছে যে ডায়লগের মধ্যে আমাদের একটা পটভূমি থাকতে হবে। তো মেইন কথা, কোন একটা পটভূমি বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের হচ্ছে ভেবে নিতে হবে। তো হঠাৎ করে যেহেতু কনভারসেশন শুরু হয় না, এই ব্যাকগ্রাউন্ডের পরেই হচ্ছে সেখান থেকে নতুন করে আমরা তৈরি করব। তার মানে আমরা প্রথম ব্যাপারটাই বুঝতে পারছি যে কনটেক্সট থাকবে, পটভূমি থাকবে। কনটেক্সট এবং পটভূমির মাঝে আমাদের ডায়লগটাকে শুরু করতে হবে। তো স্বাভাবিকভাবে একটা সুন্দর দুটো চরিত্র দেওয়া আছে, তিনটা চরিত্র দেওয়া আছে, এই চরিত্রগুলো হয়তো প্রথমে কোনো গ্রিটিংস দিবে, কেমন আছো, ভালো আছো, একটা গ্রিটিংস দেওয়ার পর তারপর আমরা চলে যাব একটা কনটেক্সট বা পটভূমি, মানে মেইন কথা ডায়লগের টপিকের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ধীরে ধীরে তৈরি করতে হবে। আচ্ছা, তো এরপর আরেকটা জিনিস, যে মাঝে মাঝে ডায়লগে অবশ্যই আমাদের ভালো মার্ক পাওয়ার জন্য কি করতে হবে, একদম বোরিং হলে তো হবে না। তার মানে ডায়লগে কিছু কাল্পনিক ভঙ্গি প্রয়োগ করতে হবে। এখন কাল্পনিক ভঙ্গিটা কি? এটা হচ্ছে সাধারণত ডায়লগ মানে হচ্ছে স্পোকেন, ঠিক আছে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন কনটেক্সট। তো যেহেতু ডায়লগ মানে স্পোকেন, স্পোকেন আমরা স্বাভাবিকভাবে আমার বন্ধুদের সাথে যখন কথা বলি, আমরা তো একটা নর্মাল ফ্লোতে থাকি না, আমরা মাঝে মাঝে বলি হ্যাঁ কেমন আছো, অথবা ওয়াও বা এলাস, মানে কোনো কিছু নিয়ে যে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করি, সেই জিনিসটা কিন্তু আমাদের রিটেনে সাধারণত থাকে না, স্পোকেন ল্যাঙ্গুয়েজে থাকে। তো ডায়লগটাকে মনে করতে হবে, যেহেতু এটা কথোপকথন, তার মানে এটা একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের ব্যাপার। তার মানে এখানে কিছু কাল্পনিক ভঙ্গি, যেটা আমরা সচরাচর বাস্তব জীবনে স্পোকেন ল্যাঙ্গুয়েজে বা কনভারসেশনের ক্ষেত্রে প্রয়োগ করি, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হবে যদি আমরা একদম হাইয়েস্ট মার্ক গুলো পেতে চাই, সুন্দর করতে চাই। তার মানে বুঝতে হবে যে আমাদের হিউমার এবং উইট আনতে হবে। তার মানে কথাবার্তার মাঝে আমরা অবশ্যই একটা সাধারণ ফ্লোতে থাকলে দেখা যায় যে একটা বোরিং কনভারসেশন হবে। এর থেকে ভালো আমরা হচ্ছে খুব সুন্দর করে যদি হচ্ছে আমরা একটু হিউমার বা হাস্যরসাত্মক ভাবে আমরা হচ্ছে টপিকটা নিয়ে আলোচনা করি। গুরুগম্ভীর টপিকে গুরুগাম্ভীর্য থাকবে, কিন্তু যখন বন্ধুদের সাথে কথা বলি সেখানে যদি আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা আনা যায়, স্পোকেন ল্যাঙ্গুয়েজ অথবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা একটু হাস্যরসাত্মক ভাবে তুলে আনতে পারি, তাহলে কিন্তু মার্কসটা আমাদের একটু বেশি হবে, বা ডায়লগটা সুন্দর করে আমরা লিখতে পারবো। আচ্ছা, এরপর যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডায়লগটাকে সবসময় আমাদের একটা লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধুমাত্র মার্কস ক্যারি করে সেটা না, তুমি যদি লজিক্যাল অর্ডারে একটা ডায়লগকে না সাজাও, তাহলে দেখা যাবে হতে পারে তোমার ডায়লগটাই গুছানো, মানে সুন্দর করে ডায়লগটা লেখাই হবে না। তার মানে লজিক্যাল অর্ডারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে লজিক্যাল অর্ডার বলতে কি বোঝানো হচ্ছে, তাই না? লজিক্যাল অর্ডার মানে যে কোনো একটা ইভেন্ট বা ঘটনা যখন হয়, যেমন আমি কারোর সাথে মাত্র দেখা হয়েছে, এখন আমি স্বাভাবিকভাবে আমি প্রথমে হচ্ছে একটা গ্রিটিংস দিব, সে কেমন আছে, একটা গ্রিটিংস থাকবে। তারপর হয়তো আমি তাকে জিজ্ঞেস করবো যে আচ্ছা, আমি আস্তে আস্তে টপিকের দিকে আগাচ্ছি, তার মানে এরপর আমি হচ্ছে কনটেক্সট ডেভেলপের দিকে আগাচ্ছি। তারপর হতে পারে আমি হচ্ছে একটা ক্লোজিং বা এন্ডিং থাকবে। তারপর আমি বলতে পারি যে একদম তোমার সাথে সি ইউ অ্যাগেইন, অথবা এরকম হচ্ছে তোমার সাথে পরে আবার দেখা হবে, বা থ্যাঙ্কস ফর দিস ইনফরমেটিভ কনভারসেশন, এ ধরনের যে কথা। তার মানে একটা সিকোয়েন্সিয়ালি কিন্তু জিনিসটা আগাতে হবে, স্বাভাবিকভাবে খুবই সিকোয়েন্সিয়ালি জিনিসটা আগাতে হবে। এটার পাশাপাশিও মনে রাখতে হবে, কোনো যদি ইভেন্ট থাকে, ইভেন্ট মানে কোনো হচ্ছে ঘটনা যদি থাকে,
কোনো ঘটনার আলোকে যদি আমরা কোনো কিছু বলি, যেমন হচ্ছে তুমি আর তোমার বন্ধুর সাথে, টপিকটা এরকম যে তুমি তোমার বন্ধুর সাথে ডায়লগ তৈরি করো, যেখানে হয়তো কোনো একটা ঘটনা নিয়ে তোমার আলোচনা করতে হবে। ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রতিটা ঘটনা বা ইভেন্টেও কিন্তু সিকোয়েন্স থাকে। তার মানে সিকোয়েন্স যেখানে থাকবে সেখানে অবশ্যই লজিক্যাল অর্ডারটা আসবে, একটা নির্দিষ্ট ধাপের পর একটা নির্দিষ্ট ধাপ। সেম ভাবে জেনারেল কথা বললেও, জেনারেল কোনো আমাদের সাধারণভাবে যেই ডায়লগ রাইটিং আসে সেখানেও আমাদের গ্রিটিংস, তারপর ধীরে ধীরে কনটেক্সটের দিকে যাওয়া, তারপর টপিক নিয়ে আলোচনা করা, টপিকের পজিটিভ নেগেটিভ সাইড নিয়েও আলোচনা করা যদি আমাদের ডায়লগের টপিকটা এরকম থাকে, তারপর আস্তে আস্তে ক্লোজিং এর দিকে যাওয়া। ঠিক আছে, তো এই যে লজিক্যাল একটা অর্ডার, এটা এখানেও মেনটেন হবে। আর যদি একটু ভিন্নধর্মী ডায়লগ আসে, কোন একটা ইভেন্ট বা ঘটনা নিয়ে বলে, সেই ইভেন্ট বা ঘটনারও কিন্তু সিকোয়েন্স অনুযায়ী বা ধারাবাহিকতা অনুযায়ী আমাদের কনভারসেশনটা চালিয়ে নিতে হবে। তার মানে এটাই হচ্ছে লজিক্যাল অর্ডার। লজিক্যাল অর্ডার সবসময় আমাদের ডায়লগে থাকবে। তো যদি এই স্লাইডটা আমি একটু রিক্যাপ করি, তাহলে আমরা মূলত কি বললাম, যে ডায়লগ আসলে কি। ডায়লগ হচ্ছে আমাদের স্পোকেন একটা কনভারসেশন। এক্ষেত্রে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পটভূমি বা ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের অবশ্যই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যাতে হয়, মানে কাল্পনিক যেসব ভঙ্গি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যেগুলো থাকে সেগুলো যাতে আমরা চেষ্টা করি ডায়লগে আনতে, যাতে আমাদের ডায়লগটা একটু বাস্তবধর্মী হয়। তারপরে আমাদের অবশ্যই লজিক্যাল অর্ডারে থাকতে হবে। ঠিক আছে, তার মানে এই তিনটা ব্যাপারে আমাদের আসলে মূলত মাথায় রাখতে হবে। প্রথমত কনটেক্সট, সেকেন্ড ব্যাপার হচ্ছে স্পোকেন বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এবং থার্ড ব্যাপার হচ্ছে আমাদের লজিক্যাল অর্ডার থাকতে হবে। ঠিক আছে, সো এরপর আমরা দেখি যে এরপর আমাদের কি কি মনে রাখতে হবে ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে। ডায়লগের ভাষা খুবই সহজ, সরল এবং সাবলীল হতে হবে। ঠিক আছে, খুবই সহজ, সরল, স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হতে হবে। এবং সেন্টেন্স গুলো একটু শর্ট হবে। সেন্টেন্স গুলো কেন শর্ট হবে, একটু যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, সাধারণত বাস্তব কনভারসেশনে কিন্তু আমরা খুব বড় সেন্টেন্স দিয়ে কিন্তু কথা বলি না। বাস্তব কনভারসেশনের ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, কেউ একজন একটা উত্তর দেয়, আবার হয়তো একটা প্রশ্ন করলো, একটা উত্তর দেয়। খুব বড় যে কনভারসেশন এরকম কিন্তু হয় না, বা কোনো একটা ক্যারেক্টার যে অনেক বেশি টাইম কথা বলবে সেটাও কিন্তু হয় না। তার মানে আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো ব্যাপার। অ্যাগেইন সহজ সরল স্বাভাবিক স্বতঃস্ফূর্ত, মানে বোঝাই যাচ্ছে যে বাস্তবধর্মী, বাস্তব স্পোকেন কনভারসেশন যেমন হয়, আসলে স্পোকেন কনভারসেশন, বাস্তব স্পোকেন কনভারসেশন যেমন হয়, সহজ সরল স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত, এবং সেন্টেন্স গুলো আমাদের হবে অবশ্যই খুবই সংক্ষিপ্ত বা শর্ট সেন্টেন্সেস। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে সব সময়, কারণ শর্ট সেন্টেন্সের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে ক্যারেক্টারের কনভারসেশনে তুমি যদি সেন্টেন্সের যেই ডিস্ট্রিবিউশনটা সেটা ঠিকভাবে না করতে পারো। সেন্টেন্সের ডিস্ট্রিবিউশন মানে কি, এখানে বলছে শর্ট সেন্টেন্স, তুমি একটা ক্যারেক্টার শুধুমাত্র প্রশ্নই করে যাচ্ছে, আরেকটা ক্যারেক্টার শুধু উত্তরই দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সেন্টেন্সের ডিস্ট্রিবিউশনটা সমান না। এক্ষেত্রেও কিন্তু আমাদের মার্কস কমে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তার মানে আমাদের লক্ষ্য রাখতে হবে সেন্টেন্স গুলো সংক্ষিপ্ত হবে, এবং ক্যারেক্টারের ডিস্ট্রিবিউশন, মানে প্রতিটা ক্যারেক্টার কতটুকু ডিস্ট্রিবিউশন বা কতটুকু কথা বলছে সেটার দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তো এরপর যদি আমরা লক্ষ্য করি, ডায়লগের ভাষা হবে বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত, অর্থাৎ স্পোকেন ইংলিশের মতো। কথা বার্তায় কিন্তু ঘুরে ফিরে একই জিনিস চলে আসছে। বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত কেন? কারণ স্বাভাবিক কনভারসেশনে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু একদম বইয়ের যে একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমরা ডায়লগে ব্যবহার করি না। একটা ছোট এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, আমি যদি বলি, যেমন আমি জানি যে am not, ঠিক আছে, am not অথবা আর নট, এই দুটোকেই কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম সংক্ষিপ্ত আকারে আরেন্ট বলা হয়। কথা হচ্ছে এই আরেন্ট কিন্তু আমরা কখনোই একাডেমিক রাইটিং এ, বা আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি অথবা অন্য যে কোনো একটা ফর্মাল ইমেল লিখি, সেটার ভিতর কিন্তু কখনোই এই কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এই যে সংক্ষিপ্ত ফর্মটা কেন ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এইটা কিন্তু ইনফর্মালের ক্ষেত্রে বা স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। তার মানে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বুকিশ ল্যাঙ্গুয়েজের মতো কিন্তু আমরা করব না, স্পোকেন ল্যাঙ্গুয়েজের মতো করব। মানে এই ধরনের কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মগুলো কিন্তু আমরা ডায়লগে ব্যবহার করতে পারবো, কিন্তু একাডেমিক অন্য কোনো রাইটিং এ কিন্তু সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করে লেখা যাবে না। হয়তো ডায়লগে লেখা যাবে, অথবা আমি যদি বলি ন্যারেশনেও কিন্তু স্পোকেন কনটেক্সট, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, তো সেক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট স্পিচে আমরা এই সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে পারবো। তবে এটা লক্ষ্য রাখতে হবে একাডেমিক অন্য কোনো রাইটিং এ কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার হবে না। তার মানে ঘুরে ফিরে কি আসলো, বুকিশ ল্যাঙ্গুয়েজ যেটা, বুকিশ ল্যাঙ্গুয়েজ সাধারণত ফর্মাল হয়। তো এই যে বুকিশ ল্যাঙ্গুয়েজ, এই এত ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমাদের ডায়লগ রাইটিং এ ব্যবহার করা যাবে না। ডায়লগ রাইটিং এ আমাদের ইনফর্মাল বা এই যে আমরা যে সংক্ষিপ্ত ফর্ম করে ব্যবহার করি, বা ইনফর্মাল, যেমন আমি যদি বলি হেইটা কিন্তু আমি স্বাভাবিকভাবে একটা বুকিশ ল্যাঙ্গুয়েজ না, তাই না, এটা একটা ক্যাজুয়াল স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তো এগুলো আমরা হচ্ছে ডায়লগে ব্যবহার করব। তো বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ গুলো আছে। ঠিক আছে,
আচ্ছা, সো এখানেও আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে লিখে রাখলাম যে যেমন আমাদের সংক্ষিপ্ত ফর্ম আমরা ব্যবহার করতে পারবো এক্ষেত্রে। তারপর যদি যাই, ডায়ালগের বিষয়বস্তুর উপর চিন্তা করে যুক্তি তর্ক বা মতামত নোট করতে হবে বিপরীত দৃষ্টিভঙ্গির উপর সমানভাবে চিন্তা করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অনেক ক্ষেত্রে আমাদের ডায়ালগের টপিক এমন থাকে যে কোনো কিছুর একটা পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট নিয়ে তুমি আলোচনা করো। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে রাইটিং, ঠিক আছে, রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং এর পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট, যদিও নেগেটিভ অ্যাসপেক্ট তেমন নেই, কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা ধরলাম যে কোনো একটা টপিকের পজিটিভ বা ইতিবাচক এবং নেগেটিভ বা নেতিবাচক দিক নিয়ে আমাদের আলোচনা করতে বলা হলো। তো এক্ষেত্রে যেটা হয়, সাধারণত একটা ক্যারেক্টার স্বাভাবিকভাবে পজিটিভ দিক নিয়ে আলোচনা করবে, আরেকটা ক্যারেক্টার নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবে। এক্ষেত্রে একটা ব্যাপার যে নেগেটিভ দিক নিয়ে কেউ আলোচনা করলো, এই যে প্রথম ক্যারেক্টার পজিটিভ দিক নিয়ে বলছে, সেকেন্ড ক্যারেক্টার নেগেটিভ দিক নিয়ে বলছে, প্রথম ক্যারেক্টার কিন্তু এই নেগেটিভ দিক নিয়ে হয়তো যুক্তি তর্কের মাধ্যমে রিফিউট করতে পারবে। এখানে একটা ব্যাপার, রিফিউট একটা ব্যাপার, যে যুক্তি তর্কের মাধ্যমে কোনো কিছুকে তুমি ভুল প্রমাণ করা, সেই জিনিসটা একটা ব্যাপার। কিন্তু এখানে মনে রাখতে হবে অন্য যেই ক্যারেক্টার আছে তার দৃষ্টিভঙ্গির উপর যাতে আমরা একটা দৃষ্টিভঙ্গির উপর যাতে আমরা রেসপেক্টফুল হই, বা তার যাতে কথোপকথনে আমরা রিফিউট করারও একটা ওয়ে আছে, যে আমি হয়তো বললাম যে লজিক্যালি আই থিঙ্ক দিস হ্যাপেন্স বিকজ অফ ইট, কোনো কিছু একটা বলে আমি এটা প্রুফ করলাম যে এই কারণে এটা হবে, কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারবো না যে আই থিঙ্ক ইউ আর রং। ঠিক আছে, এই ধরনের ডাইরেক্ট স্টেটমেন্ট আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এই ধরনের ডাইরেক্ট স্টেটমেন্ট কিন্তু অন্য একজনের দৃষ্টিভঙ্গির প্রতি একটু ডিসরেসপেক্টফুল হয়ে যায়। তার মানে এই যে আই থিঙ্ক ইউ আর রং, ঠিক আছে, এই ধরনের ডাইরেক্ট স্টেটমেন্ট আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, অ্যাভয়েড দিস, এই ধরনের ডাইরেক্ট যেসব স্টেটমেন্ট ডাইরেক্টলি বলা, আই থিঙ্ক ইউ আর রং, বা আই থিঙ্ক, আমি হাইয়েস্ট যেটা বলতে পারি, আমি বলতে পারি যে আই থিঙ্ক আই হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, তাই না, আই হ্যাভ আ ডিফারেন্ট অপিনিয়ন। এটা না বলে আমরা হচ্ছে তাহলে কি বলতে পারবো, আমরা হয়তো বলতে পারবো যে আই হ্যাভ আ ডিফারেন্ট অপিনিয়ন, মানে আমার একটা ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা বা আমার ভিন্ন ধর্মী মনোভাব আছে তোমার থেকে। এভাবে আমরা রেসপেক্টফুলি কিন্তু জিনিসগুলোকে ডিল করব। যে সময় দেখবো যে ডায়ালগ রাইটিং এর টপিক এমন যে একটা কোনো কিছুর ইতিবাচক নেতিবাচক দিক নিয়ে আলোচনা বা যুক্তিতর্কের মতো কোনো টপিক থাকলে সব সময় মনে রাখতে হবে ডাইরেক্ট আমরা রিফিউটিং স্টেটমেন্ট দিব না, আমরা একটু ইনডাইরেক্টলি বিষয়গুলোকে হ্যান্ডেল করব, যাতে অপরের মনোভাবকে আসলে আমরা সমানভাবে একদম রেসপেক্ট বা শ্রদ্ধা করতে পারি। তারপর যদি আমরা যাই, ডায়ালগের আলোচনা প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে আলোচকদের ব্যবহৃত শব্দ তাদের বয়স ও চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত। এটাও অ্যাগেইন খুবই গুরুত্বপূর্ণ। প্রাণবন্ত আকর্ষণীয় করতে এটা ছাড়াও একটা ডায়লগকে স্ট্যান্ডার্ড ভাবে যদি তুমি লিখতে চাও, তাহলে অবশ্যই ডায়লগের ক্যারেক্টারের এজ কেমন এবং তার কথাবার্তা তার এজের সাথে বা বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে দেখা যায় যে তুমি প্রিন্সিপালের সাথে কথা বলছো বা তুমি তোমার টিচারের সাথে কথা বলছো, তুমি অবশ্যই স্বাভাবিকভাবে একজন টিচারকে অ্যাড্রেস করার ওয়ে তোমার ভিন্ন হবে, এবং তুমি যদি তোমার বন্ধুর সাথে কথা বলো, বন্ধুকে সম্বোধন করার ওয়ে কিন্তু তোমার ভিন্ন হবে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। একজন টিচার এসে অবশ্যই টিচার এসে হেই বলে হয়তো কনভারসেশন করবে না, টিচার হয়তো বলবে যে টিচার হয়তো অন্য কোনো ভাবে বলবে যে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তাই না। তো স্বাভাবিকভাবে আমাদের মনে রাখতে হবে যে কোন ধরনের এইজের সাথে, কোন ধরনের এইজ বা চরিত্রের সাথে, চরিত্র মানে কি, এই চরিত্র কি হতে পারে, টিচার হলে এক ধরনের অথবা ফ্রেন্ড বা বন্ধু হলে কিন্তু ভিন্ন ধরনের আমাদের মনে করতে হবে। তার মানে আমরা যদি লক্ষ্য করি যে টিচার যদি থাকে, টিচার থাকলে আমাদের একটু হলেও ফর্মাল টোনটা আসবে, ঠিক আছে, ফর্মাল টোন। এবং যদি হচ্ছে ধরো কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি, যাদের সাথে অথবা এমন কারোর সাথে যাদের সাথে আমাদের আন্তরিকতার সম্পর্ক আছে, হায়ারার্কিক্যাল রিলেশনশিপ নেই। হায়ারার্কিক্যাল রিলেশনশিপ মানে কি, ফর এক্সাম্পল টিচার বা প্রিন্সিপালের সাথে অবশ্যই আমাদের একটা সোসাইটাল অথবা হায়ারার্কিক্যাল, বা আমরা যদি একটা এজের কথা বলি, সব দিক থেকে কিন্তু আমাদের সুপিরিয়র একটা রিলেশনশিপ থাকে। তো তাদেরকে অ্যাড্রেস করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু হয়তো সম্বোধন করতে হবে বা ল্যাঙ্গুয়েজটা একটু ফর্মাল হবে। তবে ফ্রেন্ডের সাথে যদি কথোপকথন করি, তখন দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ইনফর্মাল হবে, ঠিক আছে। তার মানে ফ্রেন্ডের ক্ষেত্রে আমাদের ইনফর্মাল টোনে কথা বলা যাবে। ফ্রেন্ডের ক্ষেত্রে আমি ডাইরেক্ট বলতে পারি যে হেই হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ফর এক্সাম্পল হেই হোয়াটসঅ্যাপ, এটা আমি আমার ফ্রেন্ডকে বলতে পারি, কিন্তু এটা অবশ্যই আমি আমার টিচারকে বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে আমাদের এই জিনিসটাও একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে ব্যাপার হচ্ছে ডায়ালগের সকল চরিত্র সমানভাবে কথা বলবে, একক কোনো চরিত্র যেন অনর্গল কথা না বলে।
ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট আমরা পাচ্ছি। একটা হচ্ছে যুক্তিতর্ক স্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আরেকটা হচ্ছে ডায়ালগের আলোচনা অবশ্যই প্রাণবন্ত, আকর্ষণীয় বা মেইন কথা ডায়ালগের আলোচনা স্ট্যান্ডার্ড করতে হলে আমাদের তাদের ব্যবহৃত শব্দ বা সেন্টেন্স তাদের বয়সের সাথে এবং চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং তার পরবর্তীতে ডায়ালগের সকল চরিত্র যাতে একই রকম কথা বলবে, মানে একই টাইম নিয়ে কথা বলবে। ঠিক আছে, সমানভাবে কথা বলা মানে কি, তার মানে আমাদের টকিং টাইমটা সমান হবে। ঠিক আছে, টকিং টাইম সমান তো একদম ডাইরেক্ট তুমি সমান করতে পারবে না কখনোই, হয়তো হতে পারে একটু কম বেশি হবে, কিন্তু যাতে সিমিলার হয়। তার মানে এরকম যাতে না হয় যে একজন একটা প্রশ্ন করেছে, একটা ছোট সেন্টেন্সের একটা প্রশ্ন করেছে, আরেকজনের অ্যান্সারই তোমার হচ্ছে হয়তো হাফ প্যারা হয়ে গেল, সেভাবে যাতে না হয় এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এরপর আবার ইম্পর্টেন্ট আরেকটা জিনিস চলে এসেছে, যেটা অলরেডি আমাদের কথায় কিন্তু চলে এসেছে। দেখো, যে আমরা যখন বলেছিলাম যে বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত আমাদের সাধারণত শব্দ বা স্পোকেন ইংলিশে আমাদের ডায়লগ লিখতে হবে, সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু এটার সাথে আমাদের কানেক্টেড, এবং খুবই গুরুত্বপূর্ণ যে ডায়লগের সংক্ষিপ্ত করার জন্য শব্দের সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। এই যে কন্ট্রাকশনের এক্সাম্পল দিলাম যেটা বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত, এখানে ছোট করে নোট নিয়ে আরেকটা ব্যাপার তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে ডায়ালগ ছাড়া অন্য একাডেমিক রাইটিং এ কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না। কেন কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না? কারণ মনেই রাখতে হবে যে কন্ট্রাকশনটা সবসময় স্পোকেন, ঠিক আছে, স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়। তো ডায়লগ যদিও স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আমরা একাডেমিক্যালি এটা লিখছি, তো তারপরে এই জিনিসটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের কারণে আমরা কন্ট্রাকশন ব্যবহার করতে পারবো। এটা ছাড়া অনেক ক্ষেত্রে নারেশনে ডাইরেক্ট স্পিচে আমাদের কন্ট্রাকশন ব্যবহার করা যাবে বা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে, এটা ছাড়া কিন্তু অন্য কোথাও আমরা সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করব না। ওকে, সো এরপর যদি আমরা যাই, এই যে দেখো কিছু এক্সাম্পল আছে। ডিড নট কে সংক্ষিপ্ত ফর্ম ডিডেন্ট, অ্যাম নট কে আরেন্ট, এন্ট দুইটাই হয়। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই, সবকিছু কন্ট্রাক্টেড ফর্ম জানলেও অনেকে অ্যাম নট কে আরেন্ট, এন্ট, কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে আরেন্ট হচ্ছে একটু মোর ফর্মাল। ঠিক আছে, এন্টটা ব্যবহার করা থেকে আমরা একটু, যদি এন্টটা যদিও আমেরিকান ইংলিশে কারেক্ট, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশটা একটু ফলো করি, আমরা আরেন্টটাই দিব, অ্যাম নট কে আরেন্ট দিব, আর নট কেও আমরা আরেন্টই দিব। ঠিক আছে, তো শ্যাল নট হচ্ছে শান্ট। ডায়লগে হু, হোয়াট, হাউ, ওয়েন, হুইচ ইত্যাদি দিয়ে শুরু করতে হবে। স্বাভাবিকভাবে ডায়লগের কনভারসেশন করতে হলে তোমাকে তো কোনো প্রশ্ন করতে হবে, প্রশ্ন ছাড়া তো আসলে আমাদের কনভারসেশন গুলো আগাবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের কিছু এই যে WH ওয়ার্ডের আমাদের কিছু দিয়ে শুরু করতে হবে, বা WH ওয়ার্ডের প্রশ্ন থাকতে হবে। ঠিক আছে, যেমন হাউ ডু ইউ ডু, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, ওয়েন ডিড ইউ গো ইয়েস্টারডে। তার মানে এটা কিন্তু অনেক ক্ষেত্রে শুরুতেই দেওয়া হয়। তারপর যদি আমরা খেয়াল করি, শুরুতে সঠিক স্যালুটেশন এবং অ্যাড্রেস দিতে হবে। এই ব্যাপারটা আবার এগেইন গুরুত্বপূর্ণ। একটা ডায়লগ হওয়ার জন্য মাস্ট তোমার স্যালুটেশন এবং অ্যাড্রেসটা কিন্তু একটু দিয়ে দিতে হবে, যে আসলে কে, মানে কথাটা আসলে কে বলছে, সেটা না দিলে কিন্তু ডায়লগটা হবে না। পরিশেষে বা সর্বশেষে পাঞ্চুয়েশনের ব্যবহার সঠিক হয়েছে কিনা তা দেখতে হবে, এবং স্পিকারের নামের পর কোলন ব্যবহার করতে হবে। পাঞ্চুয়েশনের ব্যবহারটা গুরুত্বপূর্ণ, এবং লক্ষ্য রাখতে হবে স্পিকারের নামের পর কোলন ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল মাইশা কিছু একটা বলছে, এই যে স্পিকার, এখানে কিন্তু আমাদের কোলনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো সবসময় লক্ষ্য রাখতে হবে যে স্পিকারের নামের পর যাতে আমাদের একটা কোলন থাকে। এরপর যদি আমরা যাই, বক্তার নাম ও তার কথাকে আলাদা করার জন্যই বেসিক্যালি এই কোলন চিহ্ন ব্যবহার করতে হয়, যে তার নাম এবং কথা যাতে আমরা বুঝতে পারি যে মাইশা কি বলছে। মাইশা বলছে যে হাউ আর ইউ, ঠিক আছে, হাউ আর ইউ, এই যে সে হাউ আর ইউ বলছে, এটাকে আলাদা করার জন্যই আমরা কোলনটা ব্যবহার করব। আচ্ছা, এইটুকু মোটামুটি আমরা জানলাম। এবার আমরা ডায়লগ রাইটিং এর এক্সাম্পল দেখব। তার পাশাপাশি আবার যদি একটু ছোট করে আমরা জাস্ট রিক্যাপ করি, আমাদের ডায়লগ রাইটিং এর মেইন কথা, শুরু থেকে আমাদের একদম ডাইরেক্ট শুরু করা যাবে না, একটা পটভূমি থাকতে হবে, মানে টপিকটা যাতে আস্তে আস্তে ইন্ট্রোডিউসড হয়। তার পাশাপাশি ছাত্রীদেরকে অবশ্যই আমাদের ডায়লগের সময় ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে যে ডায়লগটা যেহেতু একটা স্পোকেন কনভারসেশন, এখানে কিন্তু স্পোকেন বা ন্যাচারাল বাস্তবধর্মী আমরা কথোপকথনে যে জিনিসটা আনতে হয় সেটা আনতে হবে, লজিক্যাল অর্ডারে আমাদের সাজাতে হবে স্বাভাবিকভাবে। তার পাশাপাশি
বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হবে, যেমন কন্ট্রাকশন আমরা ব্যবহার করতে পারবো ডায়লগে। যুক্তি তর্ক বা মতামত এগুলো দেওয়ার ক্ষেত্রে অন্য কারো যাতে মতাদর্শ বা অন্য কারো যেই কথোপকথন তার বা দৃষ্টিভঙ্গি যাতে হচ্ছে আমরা হার্ট না করি বা আমরা যাতে শ্রদ্ধাশীল ভাবে কথোপকথনটা আগাই সেটা লক্ষ্য রাখতে হবে। তারপর কোনো কিছু রিজেকশনটা আমরা ডাইরেক্ট না করে একটু ইনডাইরেক্ট ভাবে করব। ডায়লগকে আরো স্ট্যান্ডার্ড করার জন্য ডায়লগের চরিত্র এবং যে কথা বলে তার যাতে সামঞ্জস্যতাটা থাকে, যে তার ব্যবহৃত কথা যাতে শব্দ যাতে একদম সামঞ্জস্যপূর্ণ থাকে। স্বাভাবিকভাবে ফ্রেন্ডের সাথে আমরা হেই হোয়াটসঅ্যাপ বলতে পারবো, কিন্তু আমরা কিন্তু টিচারের সাথে সেমটা বলতে পারবো না। সব চরিত্র যাতে টকিং টাইমটা সিমিলার থাকে বা সমান থাকে, মানে যতটুকু কথা বলছে সে সেটা যাতে সমান থাকে। পাশাপাশি WH ওয়ার্ড তো ব্যবহার করতে হবে, স্যালুটেশন ব্যবহার করতে হবে, পাঞ্চুয়েশনের ব্যবহারটা লক্ষ্য রাখতে হবে এবং স্পিকারের কথা এবং স্পিকার যা বলছে সেটার মাঝে কিন্তু কোলন দিয়ে আলাদা করতে হবে। আচ্ছা, এবার আমরা কিছু একটা এক্সাম্পল দেখবো ডায়লগ রাইটিং এর। তবে তার আগে এবার আমরা বলে রাখি, তো এগুলো সাধারণত কি আমরা আগে যেগুলো পড়লাম সেগুলোর দিকে লক্ষ্য রাখলে তো অবশ্যই আমরা হচ্ছে মোটামুটি ডায়লগ রাইটিং ভালো একটা মার্কসই পাবো। তবে এগুলো যদি একটু এক্সট্রা কিছু বিষয় যেটা আমরা এনশিওর করলে তোমার ডায়লগ রাইটিংটা অনেকের থেকে একদম ভিন্ন হবে, ঠিক আছে, বা অনন্য হয়ে উঠবে, ঠিক আছে। সো চলো তাহলে আমরা লক্ষ্য করি যে কোন কোন বিষয়গুলো আসলে আমরা আসলে ডায়লগ রাইটিং কে একদম সুন্দর করে তুলতে পারি। তো প্রথম কথা হচ্ছে যদি আমরা কিছু এভিডেন্স দিতে পারি, এভিডেন্স বেসড যদি আমরা লিখতে পারি, এটা যদি আমরা এভিডেন্সটা জানি তাহলে হবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আমরা কিছু কমন টপিকের কিছু এভিডেন্স জেনে রাখলাম, ঠিক আছে, এভিডেন্স বেসড, বা আমরা বলতে পারি এভিডেন্স অথবা ডিটেইলও যদি থাকে, তো এটা যদি আমরা জানি তাহলে আমরা লিখবো। যেমন ফর এক্সাম্পল তোমার টপিক এসেছে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কিছু লেখায়, ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স, ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স নিয়ে লিখতে ডায়লগ রাইটিং এসেছে। তো এই ক্ষেত্রে আমরা ধরো আমরা জানি যে আচ্ছা ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিটস কি, কিন্তু আমরা যদি আরো কিছু ডিটেইলে লিখতে পারি, আরো কিছু এভিডেন্স দিয়ে জিনিসটাকে একদম হচ্ছে আমরা স্ট্রং একটা রাইটিং তৈরি করতে পারি। সেটা কিভাবে হতে পারে, যেমন একটা হয়তো কোনো একজনের কথোপকথনে বললো যে তোমার কি মনে হয় যে ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিট কি, তো সেখানে হয়তো বললো আমরা বলতে পারি যে এক্সারসাইজ রিলিজেস endorphins, which are chemicals that make you feel happy and just happy বললেও হয় অথবা and less stressed, ঠিক আছে। এখন খেয়াল করো, যদি আমরা জানি কিছু এভিডেন্স তাহলে এটা অ্যাড করলে এই একটা সেন্টেন্সেরই যে কত একটা মানে একটা সেন্টেন্সেরই ওয়েট কিন্তু অনেক বেশি। তার মানে এই একটা সেন্টেন্স দেখেই টিচার ভাববে যে আচ্ছা ও পুরো একদম ডাইরেক্ট এভিডেন্স বা ডিটেইল বেসড হচ্ছে লিখেছে। সো এটা আমরা একটু চেষ্টা করব যে যদি পসিবল হয় বা যদি টপিকটা কমন থাকে এরকম কিছু এভিডেন্স জেনে যাওয়া, বা আমরা যখন বোর্ড প্রশ্ন সলভ করব তখন তো আমরা জানি যে কিছু কিছু টপিক হচ্ছে রেগুলার আসতে পারে, ক্লাইমেট চেঞ্জ, ফিজিক্যাল এক্সারসাইজ, এই ধরনের টপিক যেগুলো হচ্ছে ধরো আমরা জানি যে এগুলো আসতে পারে, এগুলোর এক দুটো এভিডেন্স যদি আমরা জেনে রাখি ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে অনেক হেল্প হবে, ঠিক আছে। তার পাশাপাশি এভিডেন্স ছাড়াও আমরা যদি ডিটেইলও কিছু আমরা মাথায় রাখতে পারি, যেমন আমি যদি কিছু ডিটেইল আকারে লিখতে পারি আমাদের রাইটিং এ, যেমন আমি যদি লিখি যে 20 মিনিট ওয়াক every day, we can just go for 20-minute walk, ঠিক আছে। এই যে 20-minute walk একটা নাম্বার বা নিউমেরিক্যাল ডেটা তুমি ইউজ করছো, এই নাম্বারগুলো কিন্তু ডায়ালগের একদম ফ্লো বা রেগুলার কথোপকথনের যেই একটা মনোটোনিয়াস একটা ভাব আছে সেটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে তোমার ডায়ালগটাকে প্রেজেন্ট করবে। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে এভিডেন্স তো লিখলাম, এক্সপেরিয়েন্স বেসড। এখন এক্সপেরিয়েন্স বেসডটা কি? ফর এক্সাম্পল এভিডেন্স তো আমরা দিলাম, এভিডেন্স তো অবশ্যই এগুলো তোমার কিছু হয়তো হতে পারে সায়েন্টিফিক ফ্যাক্ট, কিছু হয়তো মনে থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে ধরো এগুলো ভুল হলে তো আবার একটা সমস্যা, তো এগুলো যদি আমরা বাই চান্স না জানি বা এগুলো তো মুখস্থর বা কিছু একটা ব্যাপার আছে, এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারি। কোন একটা ক্যারেক্টার হয়তো বললো যে তার মেমোরেবল ডে স্কুলের একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারা কথা বলছে, তখন হচ্ছে অন্য কোন একটা কনটেক্সটে অন্য কোন একটা শেয়ার করলো যে আমারও মনে আছে, আই রিমেম্বার মাই ফার্স্ট ডে at school was very interesting, তাই না। এই ধরনের হচ্ছে ছোটখাটো এক্সপেরিয়েন্স যদি আমরা শেয়ার করি, যে ফর এক্সাম্পল I remember one time
কিছু একটা আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো এইটা কি করবে, এটা তোমার ডায়ালগে একটা স্টোরির মধ্যে নিয়ে যাবে, মানে তোমার ডায়ালগকে একটা স্টোরি বা গল্পের মাধ্যমে হয়তো যে তোমার ডায়ালগটা পড়বে তার সামনে প্রেজেন্ট করবে। তো ডায়ালগ যে পড়ছে সে অলরেডি বাকি সব ইনফরমেশন জানে যে এভাবে এভাবেই তো লিখছে, ঠিক আছে, কিন্তু যখন দেখবে যে এটার মাধ্যমে একটা ছোট্ট একটা শর্ট স্টোরি বা একটা গল্পের মাধ্যমে একটা একটা আভাস সে পাবে তোমার ডায়লগের ভিতরে। এটা অবশ্যই বড় হবে না, আমি স্টোরি লেখা মানেই কেউ ভেবো না যে অনেক বড় স্টোরি, জাস্ট এক্সপেরিয়েন্সটা তুমি হয়তো একটা ক্যারেক্টারের কোনো একটা বিষয়ের এক্সপেরিয়েন্স, যে আই রিমেম্বার ওয়ান টাইম আই ওয়েন্ট ফর আ ওয়াক অ্যান্ড আই ফেল্ট ভেরি রিফ্রেশড আফটারওয়ার্ডস, তাই না? তো এই যে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে হয়তো বললো যে ওয়ান টাইম আমার মনে আছে, যে এরকম ছোট 2-3 সেন্টেন্স বা এরকম যদি আমরা ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করি, এটা আসলে ডায়লগটাকে একটা সুন্দর গল্পের মাধ্যমে হয়তো প্রকাশ করবে। এই নতুন একটা ইনফরমেশন জেনে হয়তো যে তোমার ডায়লগ পড়বে তার হচ্ছে ভালো লাগবে। থার্ড ব্যাপার হচ্ছে এক্সক্লেমেটরি এক্সপ্রেশনস, ঠিক আছে? এখন এক্সক্লেমেটরি এক্সপ্রেশনসটা কি? এক্সক্লেমেটরি এক্সপ্রেশনস হচ্ছে যখন আমরা দেখা যায় যে কথোপকথনের মাঝখানে, আমরা সাধারণত রাইটিং এর ক্ষেত্রে আমরা এটা করি না, কিন্তু ডায়লগ রাইটিং যেহেতু স্পোকেন কনভারসেশনেরই একটা রিটেন ফর্ম, এক্ষেত্রে আমরা যেটা করতে হবে যে মাঝে মাঝে কথার সময় আমরা বলি না যে ওয়াও, অথবা দ্যাটস অ্যামেজিং, অথবা দ্যাটস ফাইন, অথবা দ্যাটস ওকে, এই যে এই ধরনের এক্সক্লেমেটরি কিছু আমরা এক্সপ্রেশন ব্যবহার করি, এটা কিন্তু রেগুলার লাইফে আমরা ব্যবহার করি। তো ডায়লগটাকে বাস্তবধর্মী করে তোলার জন্য এই ধরনের এক্সক্লেমেটরি বা বিস্ময় সূচক এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, ঠিক আছে? বিস্ময় সূচক, যেমন আমি যদি লক্ষ্য করি যে দ্যাটস অ্যামেজিং, অবশ্যই বিস্ময়সূচক এক্সপ্রেশনের পরে আমাদের একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, সো এই চিহ্নটাও আমাদের দিতে হবে। দ্যাটস অ্যামেজিং, অথবা অ্যালাস, মানে কোনো কিছু দুঃখের কোনো কিছু হলে তখন আমরা এটা দেই। তারপর হচ্ছে আমরা ইয়াহু দিতে পারি। যে কোনো ধরনের ছোটখাটো এক্সপ্রেশন আমরা যদি ইউজ করি তাহলে এটা ভালো হবে। এক্সক্লেমেটরি এক্সপ্রেশন ছাড়াও আমি একটা নর্মাল এক্সপ্রেশনের কথাও বলি। নর্মাল কোনো যদি এক্সপ্রেশন, যেমন হচ্ছে ওয়েল দিয়ে আমরা শুরু করলাম, এই যে এই ধরনের এক্সপ্রেশন যেগুলো আসলে স্পোকেন এর ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়, ঠিক আছে? যেহেতু আমাদের স্পোকেন এর ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার হয়, আমরা চেষ্টা করব যদি খুব বাস্তবধর্মী করতে চাই তাহলে কিন্তু এই ধরনের এক্সপ্রেশন আমরা ডায়লগে দিতে পারি। এবং এগুলো দিলে যেটা হবে যে আমাদের ডায়লগ রাইটিংটা একদম প্রাণবন্ত হয়ে উঠবে, এবং দেখবে যে এগুলো তোমার ডায়লগ রাইটিংকে একদম ইউনিক করে তুলবে, ঠিক আছে? সো মোটামুটি ডায়লগ রাইটিং এর আমাদের A to Z আমরা অনেক কিছু আলোচনা করলাম। এবার চলো আমরা কিছু একটা আমরা ডায়লগের এক্সাম্পল দেখে আসি আসলে কেমন হতে পারে। আচ্ছা, এখানে বলছে সাপোজ ইউ আর অনিক অথবা আনিকা, অথবা আনিকা। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে ডায়লগের ক্ষেত্রে অবশ্যই যেই চরিত্র প্রোভাইড করা হবে সেই চরিত্র নিয়েই তোমার লিখতে হবে। যদি প্রশ্নে চরিত্র উল্লেখ করা থাকে সেই চরিত্র নিয়েই লিখতে হবে। প্রশ্নে যদি চরিত্র না উল্লেখ করা থাকে তাহলে সেটা তোমার উপর, কিন্তু চরিত্র উল্লেখ করা থাকার পরও তুমি যদি সেই চরিত্র না লিখে তুমি মাইসেলফ দিয়ে ডায়লগ লেখো তখন কিন্তু আবার হবে না, ঠিক আছে? তখন কিন্তু তোমার মার্কসটা একটু কমে যাবে। তো এখানে বলাই আছে যে তোমার নাম হচ্ছে আনিক বা আনিকা, এবং তোমার ছোট ভাই বা বোন রাশেদ অথবা রাশেদা কি লিখেছে, goes to bed late and does not get up early, so he or she often goes to school late and feels drowsy. আচ্ছা, now write a dialogue between you and your brother or sister about the importance of early rising. তার মানে বুঝতে পারছি আমাদের মেইন ডায়লগটা কি, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তোমার ছোট বোন হচ্ছে অনেক দেরিতে ঘুমোতে যায় এবং অনেক দেরিতে ঘুম থেকে উঠে, যার কারণে প্রায় হচ্ছে সে স্কুলে আসলে লেট হয়ে যায়, যার কারণে ইম্পর্টেন্স সকালে ঘুম থেকে ওঠার যে প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে ডায়লগ লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। অনিক কি বলছে, যেহেতু আমি আসলে হচ্ছে অনিক, বেসিক্যালি আমি আমার ছোট বোনকে বলছি, তো এটা নিয়ে আমাদের ডায়লগ। রাশেদা, ওয়ার আর ইউ গোয়িং? এখন চিন্তা করো, ডাইরেক্ট কিন্তু বলেনি যে ডাইরেক্ট কিন্তু একদমই বলেনি যে হচ্ছে চলো আমরা এখন ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং নিয়ে কথা বলি। অবশ্যই শুরুতে কিছু গ্রিটিংস বা অন্যান্য এক্সট্রা যেসব কথা আছে সেগুলো বলবে। রাশিদা বলছে, আই এম গোয়িং টু স্কুল মাই ব্রাদার, আরন্ট ইউ লেট টুডে? এই যে আরন্ট ইউ, খেয়াল করো আমরা কিন্তু কন্ট্রাকশন পেয়ে গিয়েছি, ঠিক আছে? আমরা এতক্ষণ ডায়লগ রাইটিং এর আমরা যেই তাত্ত্বিক বা থিওরিটিক্যাল ব্যাপারগুলো, অনেকটা থিওরিটিক্যাল যদি বলি, ওই ব্যাপারগুলো পড়লাম, এবার অ্যাপ্লাইড দিকগুলো আমরা হচ্ছে এখন খেয়াল করব। তো আরন্ট ইউ লেট টুডে, রাশেদ বলছে ইয়েস আই এম সামহোয়াট লেট। আচ্ছা, এই দেখো এখানে কোলন দিয়ে আলাদা করা আছে, এবং এই যে রাশেদা বলছে আমাদের কিন্তু স্যালুটেশন বা সম্বোধনটা আছে, ঠিক আছে? সম্বোধন আছে, মানে কার সাথে কথা বলছে সেটা কিন্তু একদম ক্লিয়ারলি বলা আছে। সো এই যে তারপর আমরা পাচ্ছি WH কোশ্চেন, যেটাও আমরা আগেও দেখলাম যে WH কোশ্চেন গুলো, WH কোশ্চেন মানে কি, হু, হোয়াট, ওয়েন, ঠিক আছে? এগুলো
yes, I am somewhat late. I will miss my first class. তো রাশেদ কি বলছে? রাশেদ, আচ্ছা রাশেদা এখানে হবে। তো রাশেদা কি বলছে যে হ্যাঁ আমি একটু লেট, I will miss my first class। এখানে একটা জিনিস খেয়াল করো, I am somewhat late। সাধারণভাবে I am late এটা বলা হয়, অথবা I am a bit late এরকম বলা হয় যদি আমরা ফর্মাল বা বুকিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। I am somewhat late, এখানে somewhatটা কিন্তু আমাদের বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত, ঠিক আছে? স্পোকেন ল্যাঙ্গুয়েজ এ ব্যবহার করা হয়েছে সামওয়াট লেট। এটা কিন্তু আবার আমাদের বুকিশ ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ক্ষেত্রে কিন্তু সামওয়াট লেট এটা কিন্তু ব্যবহার করা হয় না। ওকে, ওয়াই আর ইউ সো লেট, ক্যান্ট ইউ গো টু স্কুল আর্লিয়ার। তো এই যে দেখো এই পর্যন্ত আমাদের হচ্ছে কনটেক্সট ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? কনটেক্সট বা পটভূমিটা আস্তে আস্তে আমরা যাচ্ছি যে আসলে কিভাবে, মানে সে যে দেরি করেছে সেই জায়গায় আমরা যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি আই ওয়েন্ট টু বেড অ্যাট the night, so I woke up late, that's why I have to miss my class। আচ্ছা, সো এই দেখো অ্যাকচুয়ালি আমরা কিছু এক্সপ্রেশন ব্যবহার করছি। এক্সপ্রেশন অ্যাকচুয়ালি আছে, ইয়েস আছে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে কিছু এক্সট্রা এক্সপ্রেশন যেগুলো দিয়ে আমরা হচ্ছে ডায়লগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ডাইরেক্ট সেন্টেন্স না লিখে তার আগে আমরা এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারি। তো অনেক লেখছে, why don't you go to bed and wake up early, don't you know the Benjamin Franklin saying about early rising? ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই জিনিসটাই এই ডায়লগটাকে অনন্য করে তুলেছে। এই যে আমি বললাম যে ডিটেলস বা এভিডেন্স বেসড বা এক্সপেরিয়েন্স বেসড, খেয়াল করো এই যে এখানে বলছে যে তুমি কি জানো না বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কি বলেছিল আর্লি রাইজিং বা সকালে ঘুম থেকে ওঠা নিয়ে। তো এই যে দেখো সে কি বলেছিল, পরে বলো নো হোয়াট ইজ দ্যাট, ক্যান ইউ টেল মি। ইট ইজ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স দ্য ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখো এই ধরনের কিছু প্রোভার্বও কিন্তু তুমি জেনে রাখতে পারো। এই ধরনের কিছু প্রোভার্ব বা ফেমাস সেইং আমরা যদি এটাও আলাদা করে অ্যাড করি, এভিডেন্স বেস তো আছে। আচ্ছা, তারপর আমি যদি এক্সট্রা করে অ্যাড করে রাখি যে কিছু প্রোভার্ব বা ফেমাস কোন সেইং, এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে প্রোভার্ব বা কোনো ফেমাস সেইং যদি আমরা সাধারণত ব্যবহার করি, এখানে আমাদের দেখা যাবে যে এটা কিন্তু ডায়লগের ক্ষেত্রে অ্যাগেইন এভিডেন্স বেস বা এক্সপেরিয়েন্স বেস ডায়লগের মতো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হেল্প করবে। তো রাশিদা বলছে, ডু ইউ থিঙ্ক ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক বলছে, ইয়েস অফ কোর্স, ডোন্ট ইউ নো, তুমি কি জানো? ইয়েস, বাট ক্যান ইউ টেল মি ইন ডিটেলস। এবার যাবে ডিটেলসে। Early rising can make you healthy in the early morning. The air remains fresh. This fresh air will be beneficial to your health. Besides, by rising early in the morning, you may say your prayer. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, the air remains fresh, the fresh air will be beneficial to your health। এখানেও কিন্তু বেসিক্যালি এভিডেন্স বা ডিটেলস কিন্তু আমাদের প্রোভাইড করা হয়েছে। তার মানে খেয়াল করতে পারছো, শুধুমাত্র কথোপকথন না দিয়ে এভিডেন্স বা ডিটেলস যে কেন এটা বলা হচ্ছে যে এই ফ্রেশ এয়ার, ডিটেলসে বলা হচ্ছে যে সকালে উঠলে শুধুমাত্র এটা বেনিফিশিয়াল সেটা না, জেনারেলাইজ কথাবার্তা না, সকালের যেই ফ্রেশ এয়ার বা পরিষ্কার যে বাতাসটা থাকে এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে একদম ডিটেলস কিন্তু লক্ষ্য করে বলেছে। ইজ দেয়ার এনি আদার ইম্পর্টেন্স, আরো কি কোনো গুরুত্ব আছে এটার? Yes, of course, you may start your day early. Thus, you can finish much work and that will make you wealthy. As a result, you may obtain good result in the examination. এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। Thanks my brother, I have learned a lot from you. এখানে একটা জিনিস খেয়াল করো, অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে অবশ্যই যখন একটা কনভারসেশন প্রায় শেষের দিকে আসে, কনভারসেশনে আসলে যার কাছ থেকে আমরা কোনো কিছু নতুন জানতে পেরেছি, যেমন ইম্পর্টেন্স অফ, যদি ফিজিক্যাল এক্সারসাইজ বলি, ইম্পর্টেন্স অফ রাইজিং আর্লি, ঠিক আছে, এ ধরনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে, যে ধন্যবাদ দেওয়া, ঠিক আছে, যেমন আই হ্যাভ লার্নড আ লট ফ্রম ইউ, অথবা থ্যাঙ্কস ফর দিস ইনফরমেটিভ কনভারসেশন, ঠিক আছে, থ্যাঙ্কস ফর দিস ইনফরমেটিভ কনভারসেশন, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা একটু আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, অনেক বলছে, আই হোপ ইউ উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং ফ্রম নাও অন। বলছে, ইয়েস ব্রাদার, আই উইল ডু মাই বেস্ট। ওকে, নাও গো টু ইউর স্কুল। রাশিদা বলছে, ওকে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমাদের হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের ক্লোজিং। তো মোটামুটি আমরা বুঝতে পারছি তাহলে ডায়ালগ রাইটিংটা কেমন হবে। সো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ডায়ালগ রাইটিং এর ক্ষেত্রে সব সময় আমাদের
মোটামুটি যে বেসিক জিনিসগুলো সেগুলো তো অবশ্যই থাকবে। তার পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এভিডেন্স বেসড বা আমরা হচ্ছে রিয়েল ইনফরমেশন দিচ্ছি কিনা, বা আমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করছি কিনা, একটু রেগুলার যে এক্সপ্রেশন ব্যবহার হয় সেটা ব্যবহার করছি কিনা। এটা করলে কিন্তু আমাদের ডায়লগটা অনেক ভালো হবে এবং ইউনিক হবে। আচ্ছা, সো এরপর আমাদের অনেক বোর্ডের কিছু আমাদের দেয়া আছে, এগুলো আমাদের জন্য প্র্যাকটিস থাকবে যে আমরা যাতে বাসায় প্র্যাকটিস করি। একটা ছোট এক্সাম্পল দিয়ে রাখি যে তাহলে আমরা প্র্যাকটিসটা কিভাবে করব বাসার জন্য। সাপোজ ইউ আর তুনান অথবা তান্নি। আচ্ছা, ইউ হ্যাভ আ ফ্রেন্ড নেম মিলন অথবা মিনা। ইউর ফ্রেন্ড ডাজ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। দেখো ফিজিক্যাল এক্সারসাইজ নিয়েই বলেছে, বাট ইট ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিট নিয়ে বলছে। তার মানে আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল আমাদের প্রথম পার্টে আমাদের হচ্ছে একটা গ্রিটিংস থাকবে। গ্রিটিংস থাকবে ফর এক্সাম্পল হাউ আর ইউ, অথবা হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন। ঠিক আছে, তুমি কেমন আছো বেসিক্যালি। তো তারপর গ্রিটিংস এর পরে আস্তে আস্তে আমরা সেকেন্ড হচ্ছে কনটেক্সটের দিকে যাব, মানে কনটেক্সট বা টপিকের দিকে আমরা আস্তে আস্তে যাব। কিভাবে যাব? ফর এক্সাম্পল আমি যদি বলি যে রিপ্লাই কি দিচ্ছে, সে হচ্ছে রিপ্লাই দিচ্ছে আই অ্যাম ফিলিং আ বিট লেজি লেটলি। ঠিক আছে, আমি ইদানিং একটু হচ্ছে লেজি ফিল করছি। দেন হয়তো আবার হচ্ছে রিপ্লাইয়ে বলবে যে ওয়াই হোয়াটস রং বা কি হয়েছে বেসিক্যালি। দেন বলতে পারে যে অথবা যে আই ক্যান টেল ইউ হোয়াট ইউ ক্যান ডু। ঠিক আছে, আই ক্যান অ্যাডভাইস ইউ সামথিং। সো এরকম কিছু আমরা বলতে পারি। তারপর আস্তে আস্তে হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে মেইন কন্টেন্টে আমরা চলে যাব। সো এই কন্টেন্টে আমরা সুন্দর করে এই যে একটা এভিডেন্স হয়তো আমরা দিব। এভিডেন্স কি? এভিডেন্স যে এক্সারসাইজ রিলিজেস, আমরা যদি বলি এক্সারসাইজ রিলিজেস এন্ডরফিন, এটা একটা কেমিক্যাল, এটা রিলিজ করে। ধরো আমরা এটা জানি, তাহলে আমরা এই ধরনের কিছু আমরা দিতে পারো। তারপর আমরা বলতে পারি যে ইউ ক্যান গো ফর 20 মিনিটস ওয়ার্ক রেগুলারলি। ঠিক আছে, তারপর সাজেশন কি দিব যে 20 মিনিট ওয়াক রেগুলারলি। ঠিক আছে, এই ধরনের কোনো সাজেশনও দিয়ে দিব। এই যে দেখো এন্ডরফিন, এটা যে এন্ডরফিন রিলিজ করে, একটা এভিডেন্স দেখে খুশি হবে হয়তো যে তোমার স্ক্রিপ্ট চেক করবে, অথবা যে 20 মিনিট ওয়াক স্পেসিফিক ভাবে তুমি বলে দিচ্ছ 20 মিনিট ওয়াক, এই ধরনের নিউমেরিক্যাল ডাটা গুলো দেখেও কিন্তু খুশি হবে। দেন হচ্ছে আমরা ধীরে ধীরে আবার হচ্ছে ক্লোজিং এর দিকে যাব। আর মনে রাখতে হবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পার্ট হবে কন্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি হবে আমাদের কন্টেন্ট। গ্রিটিংস একটু থাকবে, কন্টেক্সটে যাওয়া একটু থাকবে, ক্লোজিংও একটু থাকবে, কন্টেন্টটা মোটামুটি আমাদের ভালো একটা পার্ট হবে। সো এভাবে যদি আমরা লিখতে পারি, গুছিয়ে লিখতে পারি, তাহলে মোটামুটি আমাদের সবগুলো ডায়লগই ভালো হবে। সো এখানে আমাদের এক্সট্রা আরো কিছু ডায়লগ দেওয়া আছে যে ডেঙ্গু ফিভার নিয়ে। সেখানে আমরা শুরুতে বলতে পারি যে কেমন আছো, হয়তো বলতে পারে যে আমার একটু অত ভালো ফিল হচ্ছে না, সামহাউ আই এম ফিলিং সিক। দেন হয়তো বলবে যে ওকে তুমি কি জানো যে রিসেন্টলি হচ্ছে ডেঙ্গুর অনেক বেশি প্রবণতা বেড়েছে, সো ইউ ক্যান গো ফর আ টেস্ট, তাই না, ফর আ টেস্ট অফ ডেঙ্গু, তুমি একটা ডেঙ্গুর একটা টেস্ট করতে পারো। এটা বলে আস্তে আস্তে ডেঙ্গুর ফিভার নিয়ে তখন হচ্ছে কথা বলা বা রেমেডি নিয়ে কথা বলা হতে পারে। তার পাশাপাশি আছে আমাদের স্কুলের হচ্ছে লাইব্রেরিয়ানের সাথে। তাহলে এখানে মনে রাখতে হবে যে এই যে স্কুলের উল্লেখ আছে, তারপর হচ্ছে তুমি এবং লাইব্রেরিয়ান, তার মানে বুঝতে পারছি যে একটা স্টুডেন্ট মানে হচ্ছে একজন স্টুডেন্ট এবং লাইব্রেরিয়ানের যখন কথোপকথন হয় তখন অবশ্যই স্বাভাবিকভাবে আমাদের টোনটা হচ্ছে থাকবে ফর্মাল। ঠিক আছে, টোনটা একটু ফর্মাল। টোন ফর্মাল মানে স্পোকেন কনভারসেশন ফর্মাল সেটা না, স্পোকেন কনভারসেশন ইনফর্মাল আমরা যে কন্ট্রাকশন ব্যবহার করি সেটাই হবে। টোনটা একটু ফর্মাল থাকবে। ঠিক আছে, যেমন হোয়াটসঅ্যাপ দিয়ে তো আমরা লাইব্রেরিয়ানকে গ্রিটিংস করতে পারি না। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে ফিউচার প্ল্যান নিয়ে আছে খুবই, এটাও আমরা দেখতে পারি, এটা খুবই এটা অবশ্যই আমরা প্র্যাকটিস করব যে ফিউচার প্ল্যান নিয়ে ফ্রেন্ডদের মাঝে হচ্ছে ফিউচার প্ল্যান অফ লাইফ, এটা নিয়ে কনভারসেশন আছে। তারপর তোমার এবং ফ্রেন্ডের নাম দেওয়া আছে, এটা হচ্ছে সিভিয়ার ইম্পর্টেন্স অফ, আচ্ছা, ইম্প্যাক্ট অফ ডেঙ্গু ফিভার, অনেকটা আগেরটার মতোই ডেঙ্গু ফিভার নিয়ে সেম ভাবে আমরা শুরু করতে পারি যে সিক আছো, কেন সিক আছো সেটা নিয়ে। তারপর এখানেও আছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। এই যে এইখানে আমরা কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করব, আমরা প্রথমে পড়েছিলাম না যে পজিটিভ মেরিটস এন্ড ডিমেরিটস মানে পজিটিভ অ্যাসপেক্ট এবং নেগেটিভ অ্যাসপেক্টটাও আমাদের কিন্তু আসবে। পজিটিভ অ্যাসপেক্ট, নেগেটিভ অ্যাসপেক্ট, মানে পজিটিভ এবং নেগেটিভ দিক আসবে এবং রিফিউটেশন আসবে। ঠিক আছে,
রিফিউট, হয়তো তুমি হয়তো এটা এটা দিতে পারো, কিন্তু এটা দেওয়ার সময় মনে রাখতে হবে ডাইরেক্টলি কোনো কিছু রিজেক্ট করা যাবে না। আই থিঙ্ক ইন আ ডিফারেন্ট ওয়ে, এভাবে আমরা ইনডাইরেক্টলি হচ্ছে কনভারসেশনটা নিব। হতে পারে যে তুমি এবং তোমার ছোট ভাই কথা বলছো, তোমার ছোট ভাই শুধুমাত্র হয়তো পজিটিভ দিকই বলছে, তুমি তখন বলছো না এটার হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক দিকও কিছু আছে। সো আই থিঙ্ক ইন আ ডিফারেন্ট ওয়ে, ইটস নট অলওয়েজ আ পজিটিভ, ইট নট অলওয়েজ ব্লেসিং টু আস, তাই না? এটা সবসময় আমাদের জন্য একটা আশীর্বাদ না। এভাবে আমরা হচ্ছে সুন্দর করে রিফিউট করব যুক্তি দিয়ে, ঠিক আছে? এবং মাথায় রাখতে হবে যাতে অপরের দৃষ্টিভঙ্গি বা অপরের মনোভাব যাতে আমরা হার্ট না করি এবং যাতে রেসপেক্টফুল হই। আচ্ছা, এরপর আছে ইম্পর্টেন্স অফ গেম এন্ড স্পোর্টস ইন লাইফ। এটাও হচ্ছে দেখতে পারি স্বাভাবিকভাবে যে কি করছো বা কোথায় যাচ্ছ। আমি এখন যাচ্ছি, আমি কোন একটা গেম খেলতে যাচ্ছি, আমি একটা ক্রিকেট ফিল্ডে যাচ্ছি ক্রিকেট খেলতে। সো এভাবে আমরা কনটেক্সটটা তৈরি করতে পারি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আমরা চেষ্টা করব যে এখানে আমরা ছোট করে এভিডেন্স শেয়ার করতে পারি যে তুমি কি জানো গভর্নমেন্ট এরকম একটা স্টেপ নিয়েছে, যে গভর্নমেন্ট আমরা একটা এভিডেন্স যদি এখানে দিতে পারি যে গভর্নমেন্ট কোন একটা প্রকল্প নিয়েছে, ঠিক আছে? গভর্নমেন্ট অথবা আমরা বলতে পারি এনজিও, ঠিক আছে? এনজিও একটা প্রকল্প নিয়েছে যে ট্রি প্ল্যান্টেশনের উপর, যে আমরা 100 ট্রিজ প্ল্যান্ট করবো একটা নির্দিষ্ট এরিয়ায়। তো এই ধরনের আমরা প্রকল্পের কথা আমরা ডাইরেক্ট হচ্ছে আমরা এভিডেন্সে কিন্তু উল্লেখ করতে পারি। আচ্ছা, এরপর আছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ডেইলি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বলতে পারি যে তুমি কি কনটেক্সটটা কিভাবে শুরু হতে পারে, যে তুমি কি হচ্ছে আজকে দেখেছো আজকে নিউজে কি ছিল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে আমরা জানতে পেরেছি যে বহির্বিশ্বে অনেক কিছু হচ্ছে। সো ডিড ইউ রিড টুডেস নিউজ পেপার? তো তারপর হয়তো বললো যে না আমি তো নিউজ পেপার পড়ি না, নো আই ডিডেন্ট রিড ইট এন্ড ডিডেন্ট গেট এনি চান্স, ঠিক আছে? অথবা এরকম বলে দেন তখন হয়তো বলবে যে তুমি কেন রেগুলার নিউজ পেপার পড়ো না, এটা পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা বলে আমরা ইম্পর্টেন্সের দিকে যাব।